আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওর থাম্বনেল এবং শিরোনাম দেখে যেহেতু ভিডিওটি দেখার জন্য বা আলোচনাটি শোনার জন্য আপনি ক্লিক করেছেন, তাহলে এটা নিঃসন্দেহে বলতে পারি যে আপনার মতামত এবং আমার মতামত বা আপনার যুক্তি এবং আমার যুক্তি কিছুটা হলেও মিল আছে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা দীর্ঘদিন ধরে আমার সফর সঙ্গী, তাদেরকে অনেক অনেক কি বলবো অভিনন্দন। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। এই ভিডিওতে একটা গঠনমূলক মন্তব্য করবেন, অবশ্যই লাইক দিয়ে। আসুন আমরা আলোচনা করি আজকের ভিডিওর শিরোনামের মূল বিষয়ে। প্রিয় দর্শক, দেখেন, এমন একটা বিষয় আমরা সবসময় এটা লক্ষ্য করতেছি বর্তমান ইউনূস সরকারের শাসনামলে, যে তিনি ক্ষমতায় আসার পরে এমনকি তিনি যে ক্ষমতায় আসছেন সেটার একমাত্র পুঁজি ছিল ভারত বিদ্বেষী রাজনীতি, ভারতের বিরুদ্ধে বক্তব্য, স্লোগান। এই বিষয়গুলো ছিল আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার অন্যতম মাধ্যম, যেটা এখন স্পষ্ট। এমনকি এই ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পরে ভারত বিদ্বেষটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশের রাজনীতিতে, সেইটা যে শুধু দেশের অভ্যন্তরেই আছে তা নয়, সেইটা দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতের নিজস্ব রাজনীতিতেও কিন্তু ব্যাপকভাবে উত্তেজনার সৃষ্টি করছে সম্প্রতি সময়, এটা আমরা জানি। এখন দেখেন, দুইটা দেশ, বাংলাদেশ এবং ভারত, এই দুইটা দেশের যারা সরকারে থাকেন, রাষ্ট্র ক্ষমতায় থাকেন, তাদের মধ্যে কিন্তু শুধু যে সরকার প্রধান হয়েছেন দুইটা রাষ্ট্রের বা সরকারি রাজনৈতিক দল, সেরকম না। সেই জন্যে যে সম্পর্ক ভালো সেরকম না, তাদের মধ্যে সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের। কিসের সম্পর্ক? রাজনৈতিক সম্পর্ক। কিন্তু বর্তমান বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় আছেন যাদের নাই কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং যাদের নাই কোনো আদর্শ নীতি দেশের পক্ষে। আমরা যেটা দেখতেছি, যতটুকু বুঝতেছি, এমন একটা সরকার ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকারকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতায় এসে পার্শ্ববর্তী রাষ্ট্রের বিরোধিতা করবে, পার্শ্ববর্তী রাষ্ট্রকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করবে। আর পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের রাষ্ট্র থেকে অনেক শক্তিধর, অনেক শক্তিশালী এবং সকল দিক দিয়ে তারা আমাদের থেকে অনেক এগিয়ে। তারা কি চুপচাপ বসে থাকবে? তারা কি শুধু দেখবে তাদের বক্তব্যগুলো যে তারা কী করে আমরা দেখি? না, সেরকম ভাবার কোনো প্রশ্ন নাই। আমি একটা ভিডিওতে অলরেডি আলোচনা করছি যে বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসতেছেন। এটা কি, বার্তাটা কি, এই বিষয়ে আমি আলোচনা করছি। সেখানে অনেকে মন্তব্য করছেন যে ভাই, আদৌ এখানে কোনো বার্তা নাই, এখানে তিনি শোক জানানোর জন্য আসতেছেন, এটাই মূল বিষয়। আমি তাদের মন্তব্যকে অবশ্যই গুরুত্ব সহকারে নিয়েছি, কারণ সবারই মন্তব্য, যুক্তি, চিন্তাধারা আলাদা হতে পারে, কিন্তু গুরুত্ব আছে সবার। যার যার চিন্তাধারা, যুক্তি, তার কাছে অন্তত গুরুত্ব থাকে, অন্যের কাছে গুরুত্ব বহন না করলেও। কিন্তু আমি দেখেন আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, যেটা প্রকৃতপক্ষে অনেক বার্তা বহন করে। আমি সেই ভিডিওতে বলছিলাম যে দেখেন, অনেকগুলো বিষয় এখানে হতে পারে। এর জয়শঙ্কর যে বাংলাদেশে আসতেছে, এইটা বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো বার্তা দেবে বা অনেকগুলো ঘটনা ঘটতে পারে। দেখেন আজকে অনেকগুলো ঘটনা ঘটছে। একদিকে বেগম জিয়ার জানাজা, সেখানে প্রস্তুতি চলতেছে। অপরদিকে সংসদ ভবনের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, যদিও আমরা জানি যে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছিলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার কথা ছিল কিন্তু আসেন নাই, অন্য প্রতিনিধি আসছেন, অনেক রাষ্ট্রের প্রতিনিধি আসছে, কিন্তু মূল যে আলোচনা, মূল যে গুরুত্ব, গুরুত্ব সহকারে যেটা আলোচনা হইতেছে সেটা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আগমন। তিনি কিভাবে আসলেন এইটা যদি আমরা দেখার চেষ্টা করি, দেখেন তিনি কিন্তু আসছেন ভারতের একটা সামরিক যানে করে, এবং তিনি বাংলাদেশের সামরিক একটা ঘাঁটিতে তিনি অবতরণ করছেন। সেখান থেকে সংসদ ভবন এলাকাতে আসছেন, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দেখা করছেন, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের ব্যক্তিগত চিঠি, তিনি কিন্তু এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র এমনি এমনি আসেন নাই, খালি হাতে আসেন নাই,
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠি তিনি বহন করে নিয়ে এসেছেন। আপনি বোঝার চেষ্টা করুন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত চিঠি তিনি প্রেরণ করছেন কার মাধ্যমে? ওই রাষ্ট্রের ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, যাকে অনেকে বাহুবলী বলেন, যাকে মানে কি বলে, সে তার পরিচয় করে দেওয়ার কিচ্ছু নাই, সবাই জানেন। এখন সেই ব্যক্তি নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠিটা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে। সেটার ভিডিও, সেটার ছবি প্রকাশ হয়েছে, নিউজ হয়েছে। দেখেন, যারা সমালোচক তারা সমালোচনা করবে, এটা নিয়ে নতুন একটা কি বলে যে আলোচনা সামনে আনার চেষ্টা করতেছে অনেকেই, যে তাহলে কি তারেক রহমান ভারতের সাথে সব কিছু ঠিকঠাক করে তাদের কাছে নতজানু হয়ে কি বাংলাদেশে আসছেন, তিনি কি এভাবেই ক্ষমতা যাইতেছেন নাকি, এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে, হবে। মানে সমালোচকদের কাজ সমালোচনা করা, তারা সমালোচনা করবেন, তারা সমালোচক, কিন্তু মূল ঘটনাটা ঘটল কোথায়? তিনি আসলেন সামরিক যানে করে, নামলেন সামরিক ঘাঁটিতে, সেখান থেকে তিনি বাংলাদেশের সংসদ ভবনে, সেখানে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে দেখা করলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠিটা তার কাছে হস্তান্তর করলেন, তিনি শোক প্রকাশ করলেন, শ্রদ্ধা জানালেন বেগম জিয়ার প্রতি, এবং সেইখানে মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার সাথে কথা হলো। আশ্চর্যজনক বিষয় হলো তার 4 ঘন্টা সফর, 4 ঘন্টা সফরে তিনি অনেক কাজ করছেন, কিন্তু বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে তিনি সাক্ষাৎ করেননি। অধ্যাপক ইউনূসের সাথে তিনি কোনো আলোচনার টেবিলে বসেননি। এই যে বার্তাটা, এই যে ঘটনাটা, দেখেন, আপনি খেয়াল করার চেষ্টা করেন। আমি প্রথমে বললাম কি, যে একটা অরাজনৈতিক সরকার, একটা অগণতান্ত্রিক সরকার, একটা অনির্বাচিত সরকার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটা এনজিও ব্যক্তিত্ব একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে পার্শ্ববর্তী শক্তিধর রাষ্ট্রের প্রতি যদি এরকম হুঙ্কার দেয় তারই নিয়োগকর্তারা, তাহলে কি আপনার মনে হয় যে পার্শ্ববর্তী সেই শক্তিধর রাষ্ট্রটি মুখে ললিপপ দিয়ে চুপ করে বসে থাকবে? সেটা কোনোভাবেই সম্ভব না। এই যে খেলাটা দেখাইল, এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি যে বাংলাদেশে আসলেন, এমনকি দেখেন সরকারের পক্ষ থেকে একটা টু শব্দ করার মতো সামর্থ্য তার ছিল না। শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বা ফেরত যেন ভারত দেয়, সেই জন্য বাংলাদেশের মধ্যে তো হাইপ তোলে, নিউজ পত্রিকা ছাপায় একদম তোলকালাম কাণ্ড করে ফেলায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবেরা, আরও কি বলে প্রধান উপদেষ্টার নিয়োগকর্তারা। অথচ ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং বাংলাদেশে আসছে, একজন ব্যক্তিও তাকে বলার এই সাহসটা দেখালো না যে সাবেক প্রধানমন্ত্রীকে আপনি কেন সাথে নিয়ে আসলেন না, অথবা তার কাছে সেই অনুরোধটাও জানাতে পারলেন না, বরঞ্চ প্রধান উপদেষ্টার সাথে তিনি সাক্ষাৎই করেন নাই। এইটা কি? এইটা কূটনৈতিক খেলা। দেখেন, কূটনৈতিক ভাষা বা কূটনৈতিক যে কালচার এবং কূটনৈতিক যে কথা, সেইটা দ্বারা অনেক কিছু ঘটানো যায়, অনেক কিছু ঘটা সম্ভব। এখন অনেকেই বলতেছেন যেখানে আওয়ামী লীগের কি, দেখেন আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, জামাতে আমির জনাব শফিকুর রহমান তিনি কিন্তু বলছেন যে ভারতের কূটনীতিকের সাথে তার বক্তব্য আলোচনা হয়েছে গোপনে, এটা গোপন রাখার জন্য সেই কূটনৈতিক তাকে অনুরোধ করছে যে মিটিংয়ের বিষয়গুলো যেন গোপন থাকে, সেজন্য তিনি গোপন রাখছেন, কিন্তু তিনিও মিটিং করছেন। আশ্চর্য লাগে না আপনার কাছে বিষয়গুলো? যখন জনাব তারেক রহমানের হাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিঠি তারেক রহমানের হাতে তুলে দিলেন, সেইটা যখন দেশের মিডিয়াতে আসলো, সেটা যখন নিউজ হলো, ঠিক তখনই জামাতের আমির তিনি বলতেছেন তারও নাকি ভারতের কোনো এক কূটনীতিকের সাথে বক্তব্য আলোচনা হয়েছে, যেটা গোপন রাখার কথা ছিল, সেই জন্য তিনি গোপন রাখছেন। অবশ্য তিনি মিডিয়াতে বলতেছেন, বিষয়টা বোঝার চেষ্টা করুন। অপরদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ নাই। পাশাপাশি আরেকটা বিষয় হলো যে যারা ভারত বিদ্বেষীকে পুঁজি করে রাজনীতি করে, ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, সেই দিল্লি ঢাকা কোথায় গেল এখন? সকল কিছু মানে মাইরে আসার মতো হলো না, মানে
চেপে চাইপে আসতেছে, সব কিছু চাপা ধরে যাওয়ার মতো হইতেছে না। অন্যদিকে যদি আপনি খেয়াল করেন আওয়ামী লীগের বিষয়টা, সেটা হলো যে আপনি দেখেন এই যে ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাস ঘিরে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি থাকার কথা ছিল, তারা কর্মসূচি দিয়েছিল। কিন্তু বর্তমান সময় তারেক রহমান দেশে আসলেন, তার কিছুদিন আগে থেকে তিনি দেশে আসলেন, বিভিন্ন কাজকাম হলো, 16 ডিসেম্বর হয়ে গেল, তারপরে হাদি হাদি হত্যাকাণ্ডের মানে হাদি ঘটনা ঘটলো, তারপরে বেগম জিয়া তিনি না ফেরার দেশে চলে গেলেন। এই যে সময়টা দেখেন, শুধুমাত্র আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা এবং সভানেত্রী পুত্র সজীবদের জয়ের দুটো শোক বার্তা ব্যতীত আওয়ামী লীগের কোনো নড়াচড়া আপনি দেখতে পেয়েছেন এই বাংলাদেশে? মানে এই সময়টাতে দেখতে পাননি, আমি অন্তত দেখতে পাইনি। তাহলে আপনি বুঝুন যে আমরা বাইরে যেটা দেখতেছি ভিতরে কি ঘটতেছে, আমরা বাইরে যেটা আলোচনা করতেছি ভিতরে কি আলোচনা হইতেছে, বাংলাদেশের রাজনীতিটা কোথায় যাচ্ছে। আপনি কি ভাবেন যে একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা এই রাষ্ট্রের একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় গেছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, এরকম একটা রাজনৈতিক দলের প্রধান তিনি প্রয়াত হয়েছেন, তার শোক বার্তাতে তিনি কোনো রাজনৈতিক ইঙ্গিত দেবেন না? আপনি কি এইভাবে চিন্তা করতে পারেন? দেখেন, আমরা সাধারণ মানুষ, আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি, আমরা অর্ডার করতে পারি, আমরা নির্দেশ করতে পারি। মানে আমাদের সামনে যদি কেউ বসে কারোর সাথে যদি আলোচনা করে, আমাদের ভাষাটা অন্যরকম। যখন কূটনীতিক বসবে, যখন রাষ্ট্রপ্রধানরা বসবে, তাদের ভাষাটা অন্যরকম। তারা একটা শব্দের মধ্যে অনেকগুলো বাক্যের দেখা পান, তারা একটা ছোট্ট লাইনের ভাব সম্প্রসারণ করে একটা বই লিখে ফেলেন। এটাই তো রাজনীতি, এটাই তো কূটনৈতিক। যারা বলেন যে এটা শুধু মানে দেখেন প্রেক্ষাপটটা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন, প্রেক্ষাপটটা দেখেন, সেই প্রেক্ষাপটটা সামনে রেখে তিনি আসছেন। কিন্তু তিনি কি অন্য কাজ করেননি? তিনি কি অন্য কোনো বার্তা নিয়ে আসেননি? তিনি কি অন্য কোনো বার্তা বাংলাদেশকে দিয়ে গেলেন না যে তোমরা বাংলাদেশকে এই করবা সেই করবা? স্বয়ং আমি নিজে আসছি, দেখি তোমরা কি করো, তোমরা ছিঁড়ে ফেলবা, তোমরা খণ্ড খণ্ড করে দেবা, আমাদের প্রধানমন্ত্রীকে এই করবা সেই করবা, আমাদের প্রধানমন্ত্রী চাওয়ালা, চা বিক্রি করে, আমাদের প্রধানমন্ত্রী এইটা সেটা, হুঙ্কার দাও, গর্জন দাও, দিয়ে তোমার দেশের মানুষদেরকে অনিরাপত্তায় ফেলার চেষ্টা করো। আজকে আমি বাংলাদেশে আসছি, তোমরা কি করো? বার্তা বহন করে তো। যাই হোক, সম্মানিত দর্শক, আমাদের সবারই বিবেক আছে, বুদ্ধি আছে এবং যুক্তিও আছে। একই বিষয়, একই ঘটনা আমরা বিভিন্নভাবে যুক্তি উপস্থাপন করতে পারি। তবে আমার কাছে যেটা মনে হলো যে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই দুজনের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, এই দূরত্বের পরিপ্রেক্ষিতে এবং যে দম্ভ, যে হুঙ্কার গর্জন ইউনূস সরকারের পক্ষ থেকে আমি এই জন্যই বলতেছি যে ইউনূস সরকারের নিয়োগকর্তারা যে সমস্ত গর্জন হুঙ্কার দিয়েছিলেন, সেই গর্জন হুঙ্কারের প্রতিবাদ আমরা ইউনূস সরকারের পক্ষ থেকে দেখি নাই। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রকে মানে কি বলে, পার্শ্ববর্তী রাষ্ট্রের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হইতেছে এই সরকারের নিয়োগকর্তাদের মাধ্যমে, তারপরও এই সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগকর্তাদের হুঁশিয়ারিমূলক বা সতর্কতামূলক কোনো বার্তা প্রেরণ করতে আমরা দেখি নাই। আজকে আমার কাছে এটাই মনে হলো যে মোদি তার কূটনৈতিক কৌশলে নীরবে খুবই শান্তভাবে ডক্টর ইউনূসকে খেলে দিলেন, রাজনীতির খেলা খেলে দিলেন, কূটনৈতিক খেলা খেলে দিলেন। ডক্টর ইউনূস ধারের কাছেও ভিড়তে পারলেন না। তিনি একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তার সামনে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি হয়ে আসা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলেন, অথচ তিনি ফোর্থ সাবজেক্ট, তার কোনো ভ্যালুই নাই তার কাছে। কেন? এটা তো আমাদের বাংলাদেশকেও তিনি নিচু করছেন। তার কাছে ভ্যালু জনাব তারেক রহমান, তার কাছে গুরুত্ব বিএনপি, তার কাছে গুরুত্ব দেখেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূস হয়তো এটা বলতে পারেন যে পররাষ্ট্রমন্ত্রী তার সাথে প্রধান উপদেষ্টা কেন দেখা করবেন, এরকম বয়ান তিনি মাঠে ছাড়তে পারেন। কিন্তু বাস্তবতাটা তো ভিন্ন।
ভারতের কাছে তো আপনার অনেক কিছু চাওয়া আছে, চাওয়া ছিল, আপনি কাছে পাইছেন। আপনিই তো স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে টেলিফোনে আপনি আমন্ত্রণ জানাচ্ছেন বাংলাদেশে। আর এ জয়শঙ্কর আসছে, এর তো শুধু জয়শঙ্কর না, শুধু ভারতের পররাষ্ট্রমন্ত্রী না, নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে আসছেন, তার মানে তিনিই আসছেন। বিষয়টা অনেকভাবে আলোচনা করা যায়। সম্মানিত দর্শক, আমি এই আলোচনা আর বাড়াতে চাই না। পরিশেষে আপনাদেরকে এই কথাই বলবো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।